অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হচ্ছে জায়ান ভয় পাচ্ছে যদি ইনায়া ব্যথা পায়। ইনায়া মনে মনে ভাবল, উফ, কি সুন্দর অভিনয়, যেন কত কষ্ট হচ্ছে ওনার আমার জন্য। নতুন কোনো ফন্দি পাচ্ছে নিশ্চয়ই। ব্যান্ডেজ শেষ করে জায়ান মাথা তুলে ইনায়ার চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক আশ্চর্য কোমলতা। সে নিচু স্বরে বলল, আমাকে কষ্ট দেওয়ার পুরো প্রস্তুতি নিয়ে রেখেছো দেখছি। ইনায়া থতমত হয়ে গেল। সে মাথা নিচু করে থাকতে চাইল, কিন্তু জায়ান হঠাৎ ওর পা ধরে এক হ্যাচকা টানে ওকে নিজের একদম কাছে নিয়ে এলো। এখন ওদের মাঝখানে 1 ইঞ্চিরও দূরত্ব নেই। জায়ান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জায়ান সিংহানিয়ার সাথে চালাকি করছো পিচ্চি মেয়ে? তুমি কি ভেবেছিলে এই জানোয়ারটাকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে রাখবে, আর আমি কিচ্ছু জানবো না? ইনায়ের বুকটা ধক করে উঠল। ভয়ে তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে ঢোক গিলে আমতা আমতা করে বলল, মানে? জায়ান ওর ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দিয়ে এক গভীর নিঃশ্বাস নিল। ইনায়ের শরীরের স্নিগ্ধ ঘ্রাণ জায়ানকে দিশেহারা করে দিচ্ছে। সে ভরা গলায় বলল, মারতে চাও আমাকে? এভাবে নিজেকে বিপদে ফেলে তিলে তিলে আমাকে শেষ করতে চাও? ইনায়ের হার্টবিট তখন ড্রাম পিটছে। সে তোতলাতে তোতলাতে বলল, আমি কেন আপনাকে মারতে চাইবো? আপনি আমার জন্য কষ্টই বা কেন পাবেন? আমি তো আপনার কেবল একজন। কথাটা শেষ করার আগেই জায়ান ওর গলায় মুখ ঘষতে লাগলো। ইনায়া খেয়াল করলো জায়ানের হাত থেকে অজরে রক্ত পড়ছে। কাচের আঘাতে ওর হাতটা ফুলে নীল হয়ে গেছে। ইনায়া আঁতকে উঠল। আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে, প্লিজ ব্যান্ডেজ করে নিন, না হলে ইনফেকশন হয়ে যাবে। জায়ান ওর ঘাড়ের উপর মুখ রেখেই শান্ত গলায় বলল, চুপ, কোনো কথা নয়। ইনায়া জেদ করে বলল, আপনি কি নেশা করেছেন? পাগল হয়ে গেছেন আপনি? জায়ান মুখ তুলে ইনায়ার চোখে চোখ রেখে এক অদ্ভুত রহস্যময় হাসি হাসলো। সে বলল, হ্যাঁ, নেশা করেছি। তোর শরীরের এই ঘ্রাণের নেশা। এখন বাধ্য মেয়ের মতো আমার হাতে ব্যান্ডেজ করে দে। ইনায়া অনিচ্ছা সত্ত্ব নিয়ে জায়ানের হাত পরিষ্কার করতে লাগলো। জায়ানের ফোলা হাতটার উপর সে খুব সাবধানে জায়ান ফু দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল, যেন জায়ান একটু ব্যথা না পায়। ইনায়া এই ছোট ছোট যত্নগুলো দেখে জায়ানের ঠোঁটে এক বিজয়ের হাসি ফুটে উঠল। ব্যান্ডেজ শেষ হতেই জায়ান হুট করে ইনায়াকে পাজা করে নিজের কোলে তুলে নিল। ইনায়া লজ্জা আর অস্বস্তিতে মুচড়াতে শুরু করলো। সে হাঁসফাঁস করে বলল, ছাড়ুন আমাকে, আপনার থেকে দূরে গেলেই আমার ভালো। একজন রক্ষিতার জন্য এত মায়া আপনার সাজে না। কথাটা শোনার সাথে সাথেই জায়ানের মুখটা কঠিন হয়ে গেল, আর ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। ইনায়া আর্তনাদ করে উঠল, আহ, কি করছেন আপনি? ইনায়া কাঁপা কাঁপা গলায় বলল, আপনার রুচিতে পাচ্ছে না একটা অল্প বয়সী মেয়ের সাথে আপনি যা করছেন তা কি ঠিক? আমাকে ছেড়ে দিন না, আমি আমার ভাইয়ের কাছে চলে যাব। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। জায়ান থামলো না। সে ইনায়ের গলার ভাঁজে নাক ঘষতে ঘষতে অস্ফুট স্বরে বলল, সম্পর্ক নেই? তোর এই শরীরের প্রতিটা কোণ, তোর প্রতিটা নিঃশ্বাস এখন আমার দয়া চলে। তুই আমার থেকে দূরে যাবে মানে হচ্ছে নিজের মৃত্যুকেই আলিঙ্গন করা। ইনায়া ডুবরে কেঁদে উঠল। সবই তো ওই অনাগত বাচ্চাটার জন্য করছেন। ওই বাচ্চাটা তো নেই। থাকলে না হয় বুঝতাম আপনার খুব মায়া, তা সে তো শেষ হয়ে গেছে। জায়ান মুখ তুলে ইনায়ার চোখের দিকে তাকালো। সে শান্ত স্বরে বলল, যদি আজও থাকতো? ইনায়া চোখের জল মুছে জেদ নিয়ে বলল, যদি থাকেও তবে আপনার বাচ্চা আপনাকে দিয়ে হারিয়ে চলে যেতাম। মানুষ আমাকে খারাপ চোখে দেখেছে। আপনার কি এখনো রাগ কমেনি? আপনি তো কত মেয়ের সাথে রাত কাটিয়েছেন, তাদের পেটেও তো আপনার বাচ্চা থাকতে পারে। তবে শুধু আমার বাচ্চার জন্য আপনার এত টান কেন? জায়ান এবার এক তাচ্ছিল্য হাসি হাসল। সে ইনায়ার চুলের মুঠি আলতো করে ধরে ওকে নিজের কাছে টেনে আনলো। শোনো ইনায়া, জায়ান সিংহানিয়ার সাথে তাল মেলাতে পারে এমন নারী আজ অবধি জন্মায়নি। তুই ভাবছিস আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি? ভুল। তুই জানিস না যে তুই আমার দীর্ঘ 25 বছরের ভার্জিনিটি নষ্ট করেছিস। জায়ান সিংহানিয়া আজ পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করেনি। তুই প্রথম, আর তুই আমার এই সাম্রাজ্যে ঢোকার একমাত্র টিকিট। অথচ তুই জানিস না তুই কতটা লাকি। আমার 25 বছরের সঞ্চিত পুরুষত্ব আজ তোর ভেতরে সঞ্চিত। ইনায়া লজ্জায় কুকড়ে গিয়ে 2 হাতে মুখ ঢাকলো। এই 15-16 বছরের কিশোরী মেয়েটি আজ এই সাবালক পুরুষটির
ভাষার কাছে অসহায় হয়ে পড়েছে। জায়ান ইনায়াকে বিছানায় সজোরে শুয়ে দিল। ওর ওপর থেকে উঠে দাঁড়িয়ে নিজের অগোছালো শার্টের বোতাম লাগাতে লাগাতে জায়ান গম্ভীর গলায় বলল, এখন চুপচাপ ঘুমিয়ে থাক। পালনের কথা মাথায় আনলে মনে রাখিস, সিংহানিয়া ম্যানশনের দেয়ালেরও কান আছে। জায়ান গটগট করে রুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। ইনায়া বিছানায় একা পড়ে রইল। সিংহানিয়া ম্যানশনের সন্ধ্যাটা আজ মদের নেশে আর দামি চুরুটের ধোঁয়ায় আচ্ছন্ন। জায়ান তার বিশাল বেলকনিতে একা দাঁড়িয়ে, হাতে তার প্রিয় ক্রিস্টাল গ্লাস, লিকুইড গোল্ডের মতো সেই ড্রিঙ্কসের দিকে তাকিয়ে সে নিজের মনের সাথে এক অসংহত যুদ্ধে লিপ্ত। জ্যাকের সেই প্রশ্নটা বিষাক্ত তীরের মতো তার মগজে বিঁধে আছে। জায়ান এক ঢোকে গিলে বিড়বিড় করে উঠল, না, অসম্ভব। জায়ান সিংহানিয়া কোনো সাধারণ কিশোরীর মায়ে পড়তে পারে না। আমি মাফিয়া। আমার দুনিয়াটা রক্ত আর বারুদের। সেখানে কাচের পুতুলের মতো একটা বাচ্চা মেয়ের জায়গা কোথায়? ও কেবল একটা সম্পদ, আমার হারানো সন্তানের মা। সে আবার এক গ্লাস পানি ঢেলে নিল। তার মনে পড়েছে কালকে সেই মুহূর্তগুলোর কথা। কেন সে নিজের সবচেয়ে বিশ্বস্ত বিজনেস পার্টনার মালিকের ওপর চড়া হলো? কেন ইনায়া শৈলের পবিত্রতা খবর শুনে সে বাচ্চাদের মতো হাসছিল? নিজের উপর নিজেরই ঘেন্না হচ্ছে জায়ানের। চুরুটের এক লম্বা টান দিয়ে সে ধোঁয়া ছাড়ল। একটা পিচ্চি মেয়ে আমাকে কন্ট্রোল করবে? আমার 25 বছরের ধৈর্য নষ্ট করে দিল একটা ফর্সা চামড়ার পুতুল। না, এটা ভালোবাসা হতে পারে না। কিন্তু তার অবচেতন মন বলছে সে নিজেকে ধোঁকা দিচ্ছে। ইনায়ার সেই নিষ্পাপ মুখ আর ভীরু চোখের চাউনি তাকে ভেতর থেকে কুরকুরে খাচ্ছে। ওদিকে ইনায়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরে পৃথিবীর সব ঝড় থেকে সে তখনও মুক্ত। পরদিন সকালে সূর্যের কড়া আলোয় ইনায়ের ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে সে একটা বই নিয়ে বিছানায় বসেছিল। হঠাৎ ঘরের দরজাটা কোনো শব্দ ছাড়াই খুলে গেল। ইনায়া মুখ তুলে তাকাতেই তার চোখের মনে স্থির হয়ে গেল। সামনে জায়ান দাঁড়িয়ে, কিন্তু তার শরীরে কোনো শার্ট নেই, কেবল কোমরে একটা তোয়ালে জড়ানো। চওড়া বুকে তখনও গোসলের পানি বিন্দু বিন্দু চিকচিক করছে। ইনায়া এক মুহূর্তের জন্য জায়ানের সুঠাম শরীরের দিকে তাকিয়ে থাকলো। তারপর লজ্জায় তার অস্তিত্বতে এক ঝটকায় মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। জায়ান ইনায়ের এই রিয়াকশনটা দেখে ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে ধীর পায়ে ইনায়ের দিকে এগিয়ে এলো। কি হলো, মুখ ঘোরালে কেন? এদিকে তাকাও। ইনায়া উল্টো দেখে মুখ রেখে তোতলাতে তোতলাতে বলল, আপনি এভাবে কেন এসেছেন? কোনো কাণ্ডজ্ঞান নেই? জামা পরে আসতে পারেন না? জায়ান এবার ইনায়ের একদম কাছে এসে ওর থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। ইনায়ার নজরে পড়ল জায়ানের উন্মুক্ত সাদা বুক। লজ্জায় ওর মুখটা টমেটোর মতো লাল হয়ে উঠল। 15-16 বছরের এক কিশোরীর কাছে এই দৃশ্যটা যেন কোনো এক নিষিদ্ধ জগতের হাতছানি। জায়ান একটু নিচু হয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, কি হলো পিচ্চি মেয়ে? ওইদিকে মুখ লুকালে কেন? আমার বডিটা কি খুব একটা খারাপ লাগছে? ইনায়া চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, আপনি আপনি একটা অস্ত বেহায়া, নির্লজ্জ লোক। ছি, মানুষের সামনে এভাবে আসতে আপনার লজ্জা করে না? জায়ান অট্টহাসি দিয়ে বিছানায় আয়েশ করে বসলো। ইনায়া ততক্ষণে নিজের চাদরটা গায়ে জড়িয়ে এক কোণে সরে গেছে। জায়ান মুচকি হেসে বলল, লজ্জা কিসের? বাইরের দুনিয়ার মেয়েরা তো আমার এই ফিগার দেখার জন্য পাগল হয়ে যায়, সেখানে তুমি এত ঢং করছো কেন? তাছাড়া কাল রাতে তো অনেক কিছুই দেখলে, আজ একটু শরীরটা দেখলে খুব একটা ক্ষতি হবে না। ইনায়া এবার রাগে আর লজ্জায় ফেটে পড়ল। সে বালিশটা সজোরে জায়নার দিকে ছুঁড়ে মেরে বলল, যাদের দেখার ইচ্ছে তাদের দেখান গিয়ে, আপাতত এখান থেকে বিদায় হন আর জামা পরে আসুন। আপনার মতো নির্লজ্জ লোক আমি দুনিয়ার একটাও দেখিনি। জায়ান বালিশটা এক হাতে ক্যাচ করে ধরে নিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। সে খুব আর চোখে ইনায়ার লাজুক মুখের দিকে তাকিয়ে রইল। ইনায়ার এই অবুঝ রাগ আর লজ্জা জায়ানকে এক অন্যরকম তৃপ্তি দিচ্ছে। সে বুঝতে পারছে এই মেয়েটার উপর তার প্রভাব দিন দিন বেড়েই চলেছে। জায়ান মনে মনে হাসল।